আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি না। আমরা আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করব। আচ্ছা জাভাস্ক্রিপ্ট কি এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? একজনের ধারণা নাই? আচ্ছা জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? খুব জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি সার্চ করি আচ্ছা আমরা W3 ভিজিট। আচ্ছা দেখেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেটা সাধারণত ওয়েবের জন্য কাজ করে, ঠিক আছে? আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি এই ক্ষেত্রে ব্যবহারের জন্য কিন্তু এই জাভাস্ক্রিপ্টটা ব্যবহার, ঠিক আছে? আর এটা শিখতে খুব সহজ এবং আমাদের সকল কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করে। শিখতে খুব সহজ আর সকল কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করবে, ঠিক আছে? আমাদের ওয়েবে যে কোনো কাজই করি না কেন এটাতে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এই কারণে আমরা জাভাস্ক্রিপ্টটা দেখব। আর যদি আমরা জাভাস্ক্রিপ্টের হিস্টোরির কথা বলি, ঠিক আছে, তাহলে এটা প্রথম তৈরি হয় 1995 সালে, ঠিক আছে? এখানে আমরা হিস্টোরিটা দেখি। আচ্ছা জাভাস্ক্রিপ্ট প্রথম তৈরি হয় 1995 সালে, ঠিক আছে? আর বার্টন ইচ নামক একজন ব্যক্তি প্রথম এটা আবিষ্কার করেন, ঠিক আছে? যার প্রভাবে আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কঠিন কঠিন কাজ সহজে সমাধান করতেছি, ঠিক আছে? ওয়েবে ইনি হচ্ছেন বার্টন ইচ, ঠিক আছে? এনার প্রথমে 1995 সালে ইনি এটা তৈরি করেন। তারপর থেকে ধরেন 1997 সাল থেকে 2015 পর্যন্ত এটার ভার্সন আসা শুরু করে, ঠিক আছে? আমরা যে কোনো জিনিস ইউজ করে এটা সহজে ভার্সন থাকে না, ঠিক আছে? এটারও এরকম ভার্সন আসা শুরু করে। তো 1997 থেকে 2015 পর্যন্ত এটার 6টা ভার্সন আসে, ঠিক আছে? একটা হচ্ছে ECMAScript 1, ECMAScript 2 এভাবে 2015 পর্যন্ত আসে, ঠিক আছে? 2015 পরে এটা হয়ে যায় ECMAScript 2015 এভাবে আস্তে আস্তে আসতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এগুলার ভার্সনগুলো 2015 পরে 2015 পর আসতেছে 2015 পর আসতেছে ECMAScript 2015 ECMAScript 2016 এভাবে আসতেছে। তার আগে ছিল ECMAScript 1 ECMAScript 2 এভাবে, ঠিক আছে? এভাবে আসতে থাকবে এটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল হিস্টোরি আর ভার্সন, বুঝাচ্ছে? তো আপনারা এই নিয়ে গুগলে আরো যদি সার্চ করেন আরো ভালোভাবে বা ইউটিউবে সার্চ করেন তাহলে আরো ভাবে এটা হিস্টোরি জানতে পারবেন, ঠিক আছে? আর এটা যদি আমরা বলি এখন আমাদের জাভাস্ক্রিপ্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট বলার আগে আমরা আরেকটা কথা বলি। আচ্ছা অনেকে জাভা আর জাভাস্ক্রিপ্ট দুইটাকে একই জিনিস ভাবে, ঠিক আছে? জাভার নাম শুনছেন তো? জাভা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দুইটা কিন্তু ভিন্ন দুইটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমাদের জাভাটা কাজ করবে অ্যাপ নিয়ে, ঠিক আছে? অ্যাপ, হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট কাজ করবে ওয়েব নিয়ে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেএস, ঠিক আছে? এটা সংক্ষিপ্ত রূপ সব জায়গায় আপনি জেএস হিসাবে পাবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা তারপরে যদি আসি আমরা যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি, ঠিক আছে? হোয়াট ক্যান জেএস ডু, ঠিক আছে? এটা যদি আমরা দেখি ধরেন জাভাস্ক্রিপ্ট আচ্ছা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করতে পারি? প্রথমত হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এর কন্টেন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমরা HTML এর কন্টেন্ট বলতে HTML এর ভিতরে ধরেন আমি একটা কাজ করতে দিই, ঠিক আছে? কারণ এখানে একটা ট্যাগ নিলাম আমি h1 নিয়ে, ঠিক আছে? এখানে লিখলাম আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে? এখন আমি HTML এর ভিতরে কন্টেন্টটাকে এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমার ইচ্ছা মতো। আচ্ছা তার পাশে এটার ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো থাকে, ঠিক আছে? HTML এর ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো থাকে, যেমন এটার ভিতরে আমরা অনেক অ্যাট্রিবিউট ব্যবহার করি না, ঠিক আছে? যেমন স্টাইল দিয়ে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, ঠিক আছে?
এটা সাধারণত সিএস এর হয়ে থাকে। এরকম আরো বিভিন্ন অ্যাট্রিবিউট দেখি না আমরা, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে ওগুলোকে কি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? না, অনেক সময় প্রয়োজন হয়। ধরেন আপনি একটা জিনিস করলেন, ঠিক আছে? ধরেন আপনি এখন আচ্ছা দেখেন আমার এখানে এটা আসছে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রাখলাম, ঠিক আছে? তো এখানে যদি আমি একটা বাটন ইউজ করি, আমি যদি বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইতেছি যে আমার এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? এখন কিন্তু ওটা কিন্তু আমাদের সহজে HTML দিয়ে করা সম্ভব না, ঠিক আছে? তখন আমাদেরকে JS ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমি একটা বাটন দিলাম, বাটন দিয়ে বললাম যে বাটন যখন আমি বাটনে ক্লিক করছি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কাজের এরকম কাজ করা হয়। তারপর আমরা যদি CSS স্টাইল, ঠিক আছে? CSS স্টাইলকে JS এর মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আবার HTML এর ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে, ঠিক আছে? এলিমেন্ট গুলোকে আমরা আবার হাইডও করতে পারি। যেমন ধরেন এখানে আমার একটা কন্টেন্ট আছে না, আমি একটা বাটন দিলাম যে হাইড নামক, বাটনে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার বাটনে ক্লিক করে এটা আমার শো হবে, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু আমি কি HTML এর সাহায্যে, জাভাস্ক্রিপ্ট এর সাহায্যে করতে পারি, ঠিক আছে? যেমন এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি, আচ্ছা দেখেন এই এক্সাম্পলটা আমি দেখি, ঠিক আছে? তো এখানে দেখেন যখনই আমি এখানে ক্লিক করতেছি, আচ্ছা এটা লোড হয়নি, আচ্ছা দেখেন যখনই আমি এখানে ক্লিক করতেছি, ঠিক আছে, তখন আমার কি হইতেছে, বাতিটা অন হইতেছে, ঠিক আছে? আবার যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এটা কি হয়ে যাইতেছে, অফ হয়ে যাইতেছে, ঠিক আছে? এটা কিন্তু বুঝে আসছে, এটা হচ্ছে দুইটা ইমেজের কনসেপ্ট, ঠিক আছে? একটা হচ্ছে সাধারণত এই ইমেজটা, যখনই আমি এখানে ক্লিক করতেছি তখন এই রঙের আরেকটা ইমেজ কি করতেছে, এই বাতিটার উপরে শো করতেছে, ঠিক আছে? আবার যখনই এখানে ক্লিক করতেছি ওটা চলে যাইতেছে, বুঝে আসছে? এরকম কাজগুলো আমরা কি সাধারণত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হয়, বুঝে আসছে? এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি কি কাজ করব, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকে ক্লাস হচ্ছে ক্লাস 18 না, ক্লাস 19। আচ্ছা ক্লাস 19 এর ভিতরে আমরা এখানে প্রথমত সিএসএস এর জন্য একটা সিএসএস ফাইল রাখি আর জাভাস্ক্রিপ্টের জন্য একটা জেএস ফাইল রাখি। আর এমনিতে কাজ করার জন্য হ্যাঁ এগুলো সবগুলো সমন্বয় হয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমরা যখন সিএসএস খুলি, ঠিক আছে, আমরা কি করি, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে এখানে কি করি, style.css দিই, ঠিক আছে? এবার আমরা স্টাইল শীটটা খুলি, সিএসএস শীটটা। তো সিএসএস ক্ষেত্রে আমরা সেম একই রকম ভাবে কাজটা করব, ঠিক আছে? নিউতে গিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট থেকে আমরা কি করব, এখানে একটা নাম দিব, ঠিক আছে? তবে এটার প্রপার্টি হবে শেষে যে অংশটা, ঠিক আছে? এক্সটেনশনটা হবে জেএস, বুঝে আসছে? আর এটার আগে নামটা আমি আমার ইচ্ছা মতো দিই, ঠিক আছে? এটা প্রফেশনালি অনেকে অনেক রকম দেয়, ঠিক আছে? কেউ স্ক্রিপ্ট দেয়, ঠিক আছে? কেউ কাস্টম জেএস দেয়, ঠিক আছে? তো আমরা এখানে আবার বেশিরভাগ সময় min.js দেয়, ঠিক আছে? তো প্রফেশনালি min.js টা বেশি দেয় কারণ আমরা এটাই বেশি ইউজ করি, ঠিক আছে? MEAN ঠিক আছে, min.js, ঠিক আছে? আচ্ছা তো এটা আমরা ব্যবহার করি। মোট কথা হচ্ছে ডটের পরেরটা ইম্পর্টেন্ট, ডটের আগে কি দিতেছেন ওটা পুরোপুরি আপনার উপরে নির্ভর, ঠিক আছে? আচ্ছা আমি এখানে ফোল্ডারটা ওপেন করি। আচ্ছা এখন দেখেন আচ্ছা এবার আসি আমরা, ধরুন আমরা যখন সিএসএস করছি, ঠিক আছে, তখন আমাদেরকে কি করতে হইতো, সিএসএস টা এখানে লিংক আপ করা হইতো না? সেম একই ভাবে যখন আমরা এখন জেএস করব, ঠিক আছে, জেএস কে আমাদের কিন্তু লিংক আপ করতে হবে, ঠিক আছে? আমরা মূলত কাজটা করব এচটিএমএল কন্টেন্টের ভিতরে, ঠিক আছে? আর ওগুলোকে আমরা লিংক আপ করে নিই, ঠিক আছে? ধরুন আমরা যদি সিএসএস লিংক করি, সিএসএস আমরা কোথায় লিংক করি, সাধারণত বডিতে, তাই না? ইয়া হেডের ভিতরে। আচ্ছা
এটার ভিতরে আমরা এটা লিংক আপ করে থাকি, ঠিক আছে। আর যখন আমরা যে জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করব, এটা আমরা করব বডির মধ্যে একদম শেষে, ঠিক আছে, বডির ভিতরে একদম শেষে রাখবো, বুঝে আসছে? কারণ এটা আমরা লিংক আপ করব স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। স্ক্রিপ্ট ট্যাগ, তারপর এখানে আমরা সোর্স দিব src, ঠিক আছে। এখানে আমরা বলে দিব js, js এর ভিতরে গিয়ে এটা খুঁজে নেবে কি main.js, বুঝে আসছে? আমরা স্টাইল শীটটা কোথায় লিংক আপ করব? হেডের ভিতরে, ঠিক আছে। আর যখন আমরা যে স্টাইল লিংক আপ করব, ওটা আমরা করব বডির একদম শেষে, ঠিক আছে। কারণ এটার কারণ হচ্ছে আমাদের সবার প্রথমে কিন্তু HTML কন্টেন্ট গুলো লোড হয়, ঠিক আছে। তারপর কিন্তু আমাদের কি লোড হয়? CSS প্রপার্টি গুলো, ঠিক আছে, CSS যেগুলো আছে সেগুলো। আর সবার শেষে গিয়ে আসে আমাদের HTML জাভাস্ক্রিপ্টের লোড হবে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, তো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু মূলত আমরা ওয়েবসাইটে একটা বিহেভিয়ারটা কন্ট্রোল করব, ঠিক আছে। বিহেভিয়ার তো মানে বুঝে আসছে না? যেমন HTML দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, CSS দিয়ে ওটাকে ডিজাইন করি, আর বিহেভিয়ার দিয়ে কি, যেমন আমরা একটু আগে এক্সাক্ট এক্সাম্পল দেখছি, ঠিক আছে। এই বাটনে ক্লিক করলে লাইটটা অন হয়, এই বাটনে ক্লিক করলে লাইটটা অফ হয়, ঠিক আছে, এরকম এক্সাম্পল দিই। আচ্ছা, যখনই আমাদের এটা লিংক আপ করা হয়েছে, ঠিক আছে, এটাকে এবার আমরা ওপেন করে দেখি। আচ্ছা, আপনারা এটা করে নিন, লিংক আপটা করে নিন। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে সাধারণত আমরা লিংক আপটা যেভাবে করি, ঠিক আছে। এখন আমি লিংক আপটা আমার হয়েছে কিনা এটা আমি দেখবো কিভাবে, ঠিক আছে। তো আমি ব্রাউজারে আসবো, ঠিক আছে। এখানে আসি, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ভিউ পেজ সোর্স, ঠিক আছে। তো এখানে গিয়ে আমি আমার প্রথমে CSS টা দেখি, CSS টা আমার লিংক আপ হয়েছে ঠিকমতো, ঠিক আছে। JS টা আমার কি ঠিকমতো লিংক আপ হয়েছে, ঠিক আছে। তো আমি লিংক আপ হয়েছে কিনা এটা শিওর হয়ে নিব প্রথম সময়। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, এখন আমরা কিন্তু CSS কে কয়ভাবে ইউজ করতাম? HTML কন্টেন্টের ভিতরে আমরা CSS কে কয়ভাবে ইউজ করতাম? তিন ভাবে, ঠিক আছে। ইনলাইন, আচ্ছা, একটা হচ্ছে আমরা ইনলাইন ইউজ করতাম, যেটা হচ্ছে ধরেন h1 এর ভিতরে, ঠিক আছে, আমরা স্টাইল ট্যাগ দিয়ে ইনলাইন ব্যবহার করতাম, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারনাল ব্যবহার করতাম, যেটা হচ্ছে কি আমরা হেডের ভিতরে ব্যবহার করতাম, তাও কি স্টাইল ট্যাগের ভিতরে। হ্যাঁ, আর এক্সটার্নাল ভাবে ব্যবহার করতাম যেখানে আমরা কি CSS ফাইলটা রাখছি, ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করতাম, ওইখানে লিংক আপ করে দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে কাজ, ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে আমরা JS টাও কিন্তু তিন ভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো তিন ভাবে ব্যবহার করতে পারি, ইনলাইন, তারপর ইন্টারনাল আর এক্সটার্নাল, ঠিক আছে। এক্সটার্নালটা হচ্ছে কি আমরা আলাদাভাবে যে এখানে যে JS ফোল্ডারটা খুলছি, ঠিক আছে, মেইন ডট, এখানে গিয়ে কাজটা করলে হবে, এটা হবে এক্সটার্নাল, ঠিক আছে। আর আমরা ইন্টারনাল ভাবে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, ঠিক আছে, যে কাজটা করব ওটা করব আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, ঠিক আছে। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কাজটা করব, বুঝতে পারছে? তো সাধারণত এখন বোঝার জন্য আপাতত প্রথম কয়েকটা ক্লাস আমরা এক্সটার্নাল ভাবে না করি, ঠিক আছে। এখানে করে যেন কাজটা কি দুইটা কন্টেন্টই আমরা কি একসাথে দেখতে পাই, ঠিক আছে, বুঝে আসছে? এটা আলাদা আলাদা ভাবে করতাম। আচ্ছা, ওটা আমরা নেক্সট ক্লাস থেকে করব, ঠিক আছে। এখন আপাতত সিনট্যাক্স গুলো বোঝার জন্য আমরা দুইটাই কি এক পেজে করি, ঠিক আছে, যেন সহজে এটা বোঝা যায়। আচ্ছা, তারপর আসি আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, ঠিক আছে। তো সিনট্যাক্সটা কিভাবে ব্যবহার করা হয় একটা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এটা আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স দেখি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমরা জাভাস্ক্রিপ্ট, আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট কাজটা তো করব, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কাজটা করার জন্য আমাদের প্রথমত এগুলোর আউটপুট দেখতে হয়, ঠিক আছে। আমরা HTML করলে HTML এর আউটপুটটাও দেখতে হয়, CSS করলে CSS এর আউটপুটটাও দেখতে হয়, ঠিক আছে। তো সেম একই রকম ভাবে আমরা কিন্তু কি জাভাস্ক্রিপ্ট এর আউটপুটটাও দেখব। এখন HTML CSS এর কিন্তু আমরা আউটপুটটা কিভাবে দেখি? ধরেন এখানে একটা লেখা লিখি, ঠিক আছে, লেখা লিখে ওইটাকে আমরা কি ব্রাউজারে আসে রিলোড করলে কি পেয়ে যায়, তাই না? কিন্তু আমাদের কি জাভাস্ক্রিপ্টে কিন্তু ডাইরেক্টলি এরকমটা হবে না, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে আমাদের আউটপুট দেখতে হলে আমরা চার ভাবে আউটপুট দেখতে হবে, ঠিক আছে। সাথে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখতে পারবো চার ভাবে, ঠিক আছে। একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যালার্ট, আরেকটা হচ্ছে কনসোল ডট লগ, আরেকটা হচ্ছে ইনার স্ট্রিম, ঠিক আছে। তো আমরা এগুলা দেখি। প্রথমত হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যেটা ওটা দেখি আমরা, ঠিক আছে। আচ্ছা,
আছে ডকুমেন্ট ডট রাইট, তারপর এখানে আসি আমরা লিখলাম ধরো ঠিক আছে, আর এখানে আসে আমাদের কোলন দিয়ে শেষ করতে হবে ঠিক আছে। এখন যদি আমরা রিলোড করি দেখেন এটা শো হইছে, বুঝা আসছে? ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা এটাকে শো করতে পারি ঠিক আছে। সাধারণত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে প্রিন্ট করা, হ্যাঁ যাই আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে শো করে দিয়েছে তাই করার জন্য কি করতে হবে আমাকে প্রথমে ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখন দেখেন ব্র্যাকেটের ভিতরে এটা কিন্তু আমি স্ট্রিং আকারে লিখছি, মানে দুইটা কি ইনভার্টেড কমার ভিতরে লিখছি তাই না। তো স্ট্রিংটা হচ্ছে ধরেন আপনি যেটাকে এখানে শো করবেন ঠিক আছে, ওয়েবসাইটে আপনার যে লেখাটা কি হবে শো হবে ওইটা কিন্তু অবশ্যই আপনাকে হিসেবে নিতে হবে, স্ট্রিং হিসেবে নিতে হবে, মানে দুইটা ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, এটা হচ্ছে কথা বুঝা আসছে। আপনি যদি স্ট্রিং ছাড়া লেখেন, ধরুন আমি স্ট্রিং ছাড়া লিখি, আচ্ছা স্ট্রিং কাটে যদি আমি এখানে শুধু হ্যালো লিখি ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু আমার শো হচ্ছে ঠিক আছে। আর যদি এখানে আমি ইন্সপেক্ট করি ঠিক আছে, ইন্সপেক্ট করলে কনসোলে আসি, আচ্ছা এখানে কিন্তু আমার একটা এরর দেখাচ্ছে ঠিক আছে, এটা শো হচ্ছে না। আচ্ছা তো জাভাস্ক্রিপ্ট যেটা, জাভাস্ক্রিপ্টে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও কিন্তু অনেক বড় একটা এরর শো করে ঠিক আছে। যেমন ধরেন আপনি এখানে একটা কোলন দিলেন না ঠিক আছে, বা একটা ডট দিলেন না, এটার জন্য একটা কমা দিলেন না, এটার জন্য কিন্তু কি হবে একটা এরর আসবে ঠিক আছে। এখানে কিন্তু সবকিছু সতর্কভাবে অবলম্বন করতে হবে ঠিক আছে। আর স্ট্রিংটা বুঝে আসছে আপনার, এটা কোটেশনের ভিতরে রাখতে হবে ঠিক আছে। অবশ্যই যাই লিখবো আমরা কি করতে হবে কোটেশনের ভিতরে রাখা ছাড়া কি হবে না স্ট্রিংটা ঠিক আছে। আচ্ছা এটা গেল তো আমাদের একভাবে ডকুমেন্ট ডট রাইট ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা দ্বিতীয় ভাবে দেখি ওটা হচ্ছে কি অ্যালার্ট ঠিক আছে। আচ্ছা এবার আমরা অ্যালার্টটা দেখি ঠিক আছে, অ্যালার্টটাও সেম একই রকম ঠিক আছে। এটা তো কি করতে হবে অ্যালার্ট লিখে তারপর প্রথম বন্ধনী ঠিক আছে, প্রথম বন্ধনীর ভিতরে এখন আপনি যদি কোনো কিছু শো করে দেন এখানে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই কি দিতে হবে স্ট্রিং আকারে লিখতে হবে ঠিক আছে। স্ট্রিং আকারে এখানে লিখি আমি ধরেন হ্যালো লিখলাম ঠিক আছে, আর এই লাইনটা আপাতত আমি এখানে কাটিয়ে দিয়েছি ঠিক আছে, কাটিয়ে এটাকে আমি আপাতত এবার রাখতেছি ঠিক আছে। এখন দেখেন অ্যালার্ট হ্যালো ঠিক আছে। এখন বলছি না আমরা এখন আপাতত শুধু এই পেজে করতেছি ঠিক আছে, ইন্টারনাল ভাবে আমরা করতেছি ঠিক আছে, ইন্টারনাল ভাবে করতেছি কারণ দুইটা কোডে যেন আমাদের কি একসাথে দেখা যায় ঠিক আছে, পরবর্তীতে আমরা এক্সটার্নাল ভাবে করব ঠিক আছে। আচ্ছা প্রথমত আমরা ডকুমেন্ট ডট রাইট দেখছি ঠিক আছে, কিভাবে একটা জিনিস শো করাতে হয়। এবার আসি আমরা অ্যালার্ট হিসাবে দেখব ঠিক আছে। এখন অ্যালার্টটা কি খেয়াল করেন, এখানে যখন আমি রিলোড করতেছি দেখেন একটা অ্যালার্ট আসছে বুঝাচ্ছে, হ্যালো আকারে একটা অ্যালার্ট আসছে। এই জিনিসটা আমরা ওয়েবসাইটে দেখে থাকি ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে শো করানো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা শো করতে পারি অ্যালার্ট দিয়ে ঠিক আছে। এখন আপনি স্ট্রিং আকারে এখানে যে লেখাটাই দিবেন ওই লেখাটা এখানে শো করবে ঠিক আছে। কারণ আমি হ্যালো ওয়ার্ড যদি দিই ওয়ার্ড দি বা ওয়ার্ড দিই ঠিক আছে, এখন দেখেন যখনই আমি রিলেট করতেছি এখন আসতেছে কি হ্যালো ওয়ার্ড বুঝাচ্ছে, স্ট্রিং আকারে যেটাই দিতেছি ওইটাই হইতেছে বুঝাচ্ছে, এটা হচ্ছে আর কি অ্যালার্ট। তো এইভাবে আমাদের প্রোগ্রামিং এর যাত্রা শুরু হয় ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট ডট রাইট বা অ্যালার্ট দিয়ে হ্যালো ওয়ার্ড বা নিজের যে কোনো নাম ঠিক আছে যে কোনো কিছু প্রিন্ট করা, এটা হচ্ছে কি আমাদের প্রোগ্রামিং এর যাত্রা শুরু। আচ্ছা তারপর আসি আমরা কনসোল ডট লগ ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের গুলা আচ্ছা এগুলো সাধারণত আপনি বিভিন্ন অ্যাকশন তারপরে বিভিন্ন এটাকে ধরা হয়, ধরেন এমনিতে সাধারণত বলা হয় যেটা যেভাবে আমরা বলে থাকি ঠিক আছে ওইভাবে, তবে এটাকে আমরা সাধারণত ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে করে থাকি আর ভেরিয়েবল ঠিক আছে। আমরা ভেরিয়েবলটা দেখবো সামনে ঠিক আছে, কিভাবে একটা ভেরিয়েবল নিতে হয় ঠিক আছে, একটা ডাটাকে কিভাবে স্টোর করতে হয়। আচ্ছা এখন আসি আমরা কনসোল ডট লগ ঠিক আছে, ধরেন এখানে আমরা একটা লেখা শো করবো, এখানে আমরা হ্যালো ওয়ার্ড লেখাটা শো করবো, হ্যালো ওয়ার্ড ঠিক আছে, এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করব ঠিক আছে। এখন আমি ব্রাউজার আসি, দেখেন এখানে যখন আমি রিলোড করতেছি আমি কিন্তু এখানে console.log এ ঠিকই করছি ঠিক আছে, প্রিন্টটা করছি, কিন্তু যখন এখানে আমি কি করতেছি
রিফ্রেশ করতেছি, এখানে কিন্তু আমার এটা শো হয়নি, ঠিক আছে। এটা আমার শো হয়েছে কনসোল। এখন কনসোলটা আমি কোথা থেকে দেখতে পাবো? ওটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে যখন ইনস্ট্রাক্টে করব, এখানে দেখেন কনসোল নামক একটা অপশন আছে, ঠিক আছে। এই কনসোল আসি আমি দেখতে, এখানে দেখেন এখানে শো হয়েছে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা, বুঝাচ্ছে? না না, এটা মূলত console.log এ শো করা হয়, কারণ হচ্ছে যখন তখন বড় বড় ডেভেলপাররা বা বড় বড় যারা প্রোগ্রামার, ঠিক আছে, তারা পুরো প্রোগ্রামটা আগে কনসোলে করে, ঠিক আছে। এখানে করে তারা দেখে যে আমার প্রোগ্রামটা কোথাও কোনো ভুল আসছে কিনা, ঠিক আছে। যদি প্রোগ্রামটা ঠিক থাকে তাহলে তারা ওখানে গিয়ে করে, ঠিক আছে। আপনি যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে, ধরেন আমি এখানে console.log বানানটা ভুল করি, ঠিক আছে। এখন যদি এখানে আমি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু একটা এরর চলে আসছে, ঠিক আছে, একটা এরর চলে আসছে, ঠিক আছে, সেটা আর খুঁজে পায় না, বুঝাচ্ছে? হ্যাঁ, কনসোলে আসি আমার এররটা দেখবে, ঠিক আছে। যদি কখনো দেখেন আপনার জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে না, ঠিক আছে, তখন কনসোল আসি চেক করবেন যে আমি এখানে কোথাও কি এরর কিছু আছে কিনা, ঠিক আছে। এরর থাকলে এটা কত নম্বর লাইনে আছে এটা কিন্তু সে বলে দিবে, ঠিক আছে। এখান থেকে দেখেন 18 নম্বর লাইনে বলছে। এখন যদি আমরা 18 নম্বর লাইনে দেখি, তাহলে দেখেন এখানে কি আমি বানানটা ভুল করছি, ঠিক আছে। এটা হচ্ছে কালার। আপনি console.log এ আসি করতে পারেন। যেমন এখানে আসি আপনি document.write দিয়ে document.write দিয়ে, ঠিক আছে, আপনি এখানে একটা লেখা প্রিন্ট করে দেখতে পারেন। ঠিক আছে, যখনই আপনি এটা দিতেছেন, ঠিক আছে, দিয়ে তারপর এন্টার দেন। এখন দেখেন আপনি এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এটা কি হয়েছে, শো হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার যদি আপনি রিফ্রেশ করেন, ঠিক আছে, রিফ্রেশের সাথে সাথে দেখেন এটা চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কনসোলের আর কি, আপনি কাজটা করবেন, ঠিক আছে, যে কোনো কোড এখানে করবেন, শুধু রিফ্রেশ করলে ওটা চলে যাবে, ঠিক আছে। আপনি যেন সহজে কোডটা দেখতে পারেন আপনার কোডটা ঠিক আছে কিনা, ঠিক আছে। বা যে কোনো যদি কোনো ট্যাগ ধরা বা কোনো কিছু নিয়ে যদি জাভাস্ক্রিপ্টে আপনার সমস্যা হয়, ভেরিয়েবল নেওয়া, তাহলে আপনি এই console.log এ দিয়ে ওটা চেক করে নিতে পারেন, ঠিক আছে, আমরা এটা সঠিকভাবে কাজ করতেছি। এটা হচ্ছে এটার কাজ আর কি। আচ্ছা, তারপর যদি আমরা দেখি, তারপর হচ্ছে ইনার এসটিএমএল। আচ্ছা, ইনার এসটিএমএল নেওয়ার আগে, ঠিক আছে, এখানে আমরা একটা h1 নিই। আচ্ছা, h1 এর ভিতরে একটা আইডি দিই, ঠিক আছে। এটা তো সাধারণত আমাদেরকে বলা হয়েছে না, আমরা যখন style.css কাজ করি, ঠিক আছে, ওটা কাজ করে ক্লাস নিই, ঠিক আছে। আর যখন আমরা জাভাস্ক্রিপ্ট কাজ করব, ওটা কাজ করবে আমাদের আইডি নিয়ে, বুঝে আসছে? আমরা এখানে আইডি দিই, ধরুন ডেমো নামে একটা আইডি দিই, ঠিক আছে। এখন এখানে আসি, তো এখন আইডিটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে। তো আইডিটাকে ধরার জন্য আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বুঝাচ্ছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আইডি, আর এটার ভিতরে কি পাস প্রোটেকশন দিতে হবে, বুঝাচ্ছে? হ্যাঁ, এইগুলো আপনাদের মুখস্থের মতো রাখতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইট অ্যালার্ট কনসোল ডট লগ, আর আইডি কে ধরার জন্য ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি। এখন এগুলো যখন লিখবেন, জাভাস্ক্রিপ্ট লেখার সময় একটা খেয়াল করবেন, এটা কিন্তু সবসময় ক্যামেল কেসে ব্যবহার হয়, ঠিক আছে। আমরা কিন্তু কয়েকটা কেস দেখছি, যেমন আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে, ক্যামেল কেস। ঠিক আছে, ক্যামেল কেস হচ্ছে কি প্রথম ওয়ার্ডটা সবসময় দেখা হয়নি। আচ্ছা, এখানে খেয়াল করেন, ক্যামেল কেসে দেখেন প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি ছোট হাতের, কিন্তু পরবর্তী যে ওয়ার্ডটা শুরু হয়েছে ওটার প্রথম অক্ষর কিন্তু বড় হাতের, ঠিক আছে। আবার এই ওয়ার্ডটা শেষ করে পরবর্তী ওয়ার্ডের যে প্রথম অক্ষরটা ওটা কি হইতে বড় হাতের হইতেছে, বুঝে আসছে? ধরুন আপনি এখানে একটা নেম লিখবেন, ঠিক আছে, ধরুন যে আই লেখেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে প্রথম অক্ষরটা সবসময় কি হবে, ছোট হাতের হবে। এখন যখন বড় বাক্যটা লিখবেন তখন কিন্তু এটা বড় হাতের হবে, বুঝে আসছে? এটা হচ্ছে আপনার ক্যামেল কেস। আচ্ছা, এখন আমরা আইডিটা ধরি, ঠিক আছে। আইডিটা ধরার জন্য এখানে ডেমো যেটা আছে আমি এটাকে কপি করে এখানে আসি বসাই, ঠিক আছে। এখন আমার আইডিটা ধরা হয়ে গেছে, বুঝে আসছে? এখন যদি আমি কি এটাকে ইনার এসটিএমএল মানে হচ্ছে আমি এই এস ট্যাগের ভিতরে ধরুন আমি একটা লেখা শো করতে চাইছি, ঠিক আছে, এই লেখাটা এখানে শো করব, তাহলে এখানে আমি ডট ইনার এসটিএমএল, ইনার ইনার এসটিএমএল, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে দেখেন একটা স্ট্রিং দিয়ে আমি এখন লেখাটা লিখতে পারি, ঠিক আছে। ধরুন হ্যালো লিখে এখানে কোলন দিয়ে শেষ করব। এটা হচ্ছে ধরুন প্রথমত হচ্ছে আমি চাইতেছি যে আমি h1 এর ভিতরে একটা লেখাটা শো করব, ঠিক আছে। ধরুন এখানে আমি বলছি না যে হ্যাঁ পারি, আচ্ছা বলতেছি আমি ওটা, খেয়াল করেন ভালো করে, ঠিক আছে। আমি সাধারণত কিন্তু আমরা যখন HTML করে থাকি, ঠিক আছে, তো সাধারণত আমি এখানে লিখে দিই, ঠিক আছে, লিখে আচ্ছা এটাকে আমি রাখি, ঠিক আছে, এটাকে আমি এভাবে রেখে, ঠিক আছে, এইভাবে সাধারণত লিখি, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমি HTML কাজ করি তখন। কিন্তু এখন আমি কাজ করব কিসে,
জেএস, ঠিক আছে। এটা নিয়ে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন বা প্রজেক্ট করা শুরু করবেন তখন বারেতে দুইটা ক্লাস দিলে তখন আপনি বুঝে যাবেন এটা কেন চেঞ্জ করা হয় বিশেষ করে, ঠিক আছে। ধরেন এখানে আপনার একটা কন্টেন্ট আছে, এখন এই কন্টেন্টটাকে আপনি এখানে আসলে কি করতে চাইতেছেন, চেঞ্জ করতে চাইতেছেন, ঠিক আছে। এখন তো আর আপনি এখানে আবার লিখতে পারবেন, তাই না? আপনার এখানে কি হবে, দুইটা কন্টেন্টই শো করবে, ঠিক আছে। তো আপনি চাইতেছেন কি একটা সময় এই কন্টেন্টটা থাকবে, পরবর্তী সময় কি হয়ে যাবে আমার এখানে এই কন্টেন্টটা চলে আসবে, ঠিক আছে। এই কারণে আপনাকে কি পরবর্তী কন্টেন্টটা কিন্তু এখানে রাখতে হবে, ঠিক আছে। এই কারণে আমরা কি করতেছি, প্রথমে এখন আপাতত বোঝার জন্য আমরা এই কন্টেন্টটা খালি রাখতেছি, ঠিক আছে। এখন জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কিভাবে আমি কি এইচটিএমএল এর ভিতরে লেখাটা শো করবে এটা আপাতত আমরা দেখতেছি, ঠিক আছে। এখন দেখেন একটা h1 নিলাম, এখন যেহেতু জাভাস্ক্রিপ্ট এর ভিতরে কাজ করবে এই কারণে কি নিতে হবে আমাকে, আইডিটা নিতে হবে। এখন আইডিটাকে ধরার জন্য আমি এখানে কি ব্যবহার করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আইডি, বুঝাচ্ছে। এতটুকু আমি শুধু কি করছি, এতটুকু কাজ করছি আমরা শুধুমাত্র কি এই আইডিটাকে ধরার জন্য, ঠিক আছে। আর এখানে কি প্রথম কোটেশনের ভিতরে আমি কি করে দিছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে কি আইডিটার নামটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আইডির নাম কিন্তু আপনার ইচ্ছা মতো হবে, ঠিক আছে। আপনি যেটা ভালো লাগে আপনি ওইটাই দিবেন, ঠিক আছে। তবে এখানে উপযুক্ত হচ্ছে আপনি ধরেন যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা যেটা বিশেষ কাজ করতেছেন ওইটা রিলেটেড কোনো নাম দেন, ঠিক আছে, যেন আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আপনি যখন এটার ভিতরে শো করবেন HTML কন্টেন্টের ভিতরে, ঠিক আছে, তখন আপনাকে অবশ্যই কি লিখতে হবে, ইনার HTML লিখতে হবে, ঠিক আছে। ইনার HTML লিখে আপনাকে সমান চিহ্ন দিয়ে তারপর স্ট্রিং আকারে দিলে স্ট্রিং আকারে দিতে হবে, ঠিক আছে। এখন স্ট্রিং আকারে আমি চাইতেছি কি হ্যালো লেখাটা শো করবে, বুঝেছে। এখন আর্টিকেলটা আমি সেভ করি, সেভ করে এখন আমি ব্রাউজার রিলেট করি, দেখেন এখন আমার হ্যালো লেখাটা শো হচ্ছে, বুঝেছে, বুঝেছে। আচ্ছা, হ্যালো জায়গায় যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে আমি যদি আমার নামটাই লিখি, এখন যদি সেভ করি, ঠিক আছে, বুঝেছে। এটা বুঝার সাথেটুকু। আচ্ছা, তাহলে এই চারটা অপশন একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। কিভাবে ডকুমেন্ট ডট রাইট ইউজ করে লেখা শো করতে হবে, তারপর হচ্ছে অ্যালার্ট ইউজ করতে হবে কিভাবে, কনসোল ইউজ করতে হবে কিভাবে, আর ইনার এসটিএমএল কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু কি আস্তে আস্তে এটা সহজ হয়ে যাবে। যখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো জানবো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন আমরা যদি একটা কাজ দেখি, দেখেন এখানে একটা খেয়াল করেন, ঠিক আছে। আমি যখন লগ ইন বাটনে ক্লিক করছি তখন এই ফেজটা কিন্তু আসতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমার কি জাভাস্ক্রিপ্টের মধ্যেই হইতেছে, ঠিক আছে। আবার যখন আমি এখানে রেজিস্টারে ক্লিক করতেছি আরেকটা রেজিস্টার ফেজ আসতেছে, ঠিক আছে। আবার লগ ইন ক্লিক করতেছি আবার লগ ইন আসতেছে, ঠিক আছে। যখন আমি এখানে ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু সম্পূর্ণ কি, হ্যাঁ, এটা সম্পূর্ণ কিন্তু কিসের মাধ্যমে হইতেছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। এরকম যখন আপনি আরো বেশি বেশি প্রজেক্ট করা হবে তখন কিন্তু আপনার জন্য কি এটা আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই গেল আমাদের আউটপুট দেখা, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্ট আমরা যেভাবে আউটপুটটা দেখি চার ভাবে, ঠিক আছে। তার পাশে আমরা জাভাস্ক্রিপ্টের কমেন্ট, ঠিক আছে। এখন আমরা HTML এর কমেন্টটাও জানি, CSS এর কমেন্টটাও জানি। HTML আমরা কমেন্ট করে কিভাবে, সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হয়ে যায়, অথবা কি এটা দিয়ে দিলে কি আমার হয়ে যায়, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টে কিন্তু দুই ভাবে কমেন্টটা করা হয়, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে মূলত দুই ভাবে প্রোগ্রামিং কমেন্টটা করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে, মানে আপনি একটা লাইনকে কমেন্ট করবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে মাল্টিপল কমেন্ট, ঠিক আছে, মানে অনেকগুলো লাইনকে আপনি কি করবেন, কমেন্ট করবেন। যদি আপনি সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে চান তাহলে এখান থেকে আপনি ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তাহলে সিঙ্গেল লাইন কমেন্টটা হয়ে যাবে। এটা কিন্তু এখন কমেন্ট অবস্থায় আছে, ঠিক আছে। দেখেন এটাকে যদি আমি কমেন্ট করতে চাই তাহলে কি সিঙ্গেল লাইন, HTML বলতে হ্যাঁ, ওটা হচ্ছে শর্টকাট। আর কমেন্টের শর্টকাট ধরুন এটাকে আমি ক্লিক করে কন্ট্রোল ডট ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দেখেন ওই সেম এটাই নিচে সে, বুঝেছে। এটা হচ্ছে শর্টকাট। আর আচ্ছা, এখন যদি আমি মাল্টিপল কমেন্ট করতে চাই, ঠিক আছে, ধরুন আমি সবগুলো লাইনকে একসাথে কমেন্ট করব, এখন আমি কিভাবে ইউজ করব, আমি যদি এখানে শর্টকাট ইউজ করি, দেখেন সে কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতেছে, ঠিক আছে। সবগুলোকে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতেছে, আমি চাইতেছি না সবগুলো একটা কমেন্টের আওতায় পড়তে থাকে, ঠিক আছে। তখন আমি এখানে কি করব, এখানে প্রথমত একটা স্টার দিব, ঠিক আছে, স্টার দিয়ে তারপর ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। আবার এখানে আসি শেষে, আচ্ছা, প্রথমত এখানে ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ যত সময় আগে হবে, হ্যাঁ, এবার খেয়াল করুন, ঠিক আছে। প্রথমে হচ্ছে ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কি ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার দিয়ে শেষ করব, তাহলে এটা পুরো লাইনটা কি হয়ে গেছে আমার কমেন্ট হয়ে গেছে, বুঝে আসছে। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট আর হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আমি সিঙ্গেল লাইন কমেন্ট আবার লিখি,
আচ্ছা কোনটা বুঝি না এটা হ্যাঁ ঠিক আছে এখানে দুই ভাবে আপনি কমেন্টটা করতে পারেন বুঝাচ্ছে যখন আপনার অনেকগুলো লাইন থাকবে তখন আপনি এইভাবে মাল্টিপল লাইন কমেন্টটা ইউজ করে নিতে পারেন আর যদি আপনি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতেছেন তাহলে এইভাবে করতে পারেন তাহলে এখানে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারেন মাঝখানে প্রথম না না একসাথে করতে পারলে আপনি শুধু ধরেন আপনি এখানে আমি যেমন দেখেন আমি এখানে কিছু লেখা নেই আচ্ছা এখান থেকে আমি লরেমের কয়েকটা কন্টেন্ট নিই ধরুন আমি 40টা ওয়ার্ড নিয়ে নিই কারণ এখানে আমি লিখলাম ঠিক আছে লরেমে 40টা ওয়ার্ড লিখলাম এখন আমি চাইতেছি কি এখান থেকে ধরেন এ পর্যন্ত আমি কমেন্টটা করি ঠিক আছে এই লাইনটা কমেন্ট হবে মাঝখানের লাইনটা খালি থাকবে পরের লাইনটা আমার কি হবে আবার কমেন্ট হবে ঠিক আছে তো আমি এখানে কি করতে পারি মাল্টিপল লাইন যদি ইউজ করি তাহলে এখানে ধরুন ব্যাকওয়ার্ড স্ল্যাশ স্টার ঠিক আছে এখন দেখেন এই দিক থেকে যতটুকু আমি কমেন্ট শেষ করতেছি সব লাইনটা আমার কমেন্টের আওতাভুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এখানে শেষ করে দিতে পারি ঠিক আছে এখানে আমি শেষ করে দিতে পারি আচ্ছা এখানে আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি ঠিক আছে দেখেন আমি সিঙ্গেল লাইন যখন কমেন্ট ইউজ করছি তখন এটা হয়ে যাইতেছে ঠিক আছে আর পরবর্তী লাইনেও কি আমি সিঙ্গেল লাইন কমেন্টটা ইউজ করতে পারতেছি বুঝাচ্ছে তাহলে কি আমার এটা হইতেছে আর এটা কি থাকতেছে খালি থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে আমার কমেন্টের বিষয়টা আচ্ছা কমেন্ট গেল ঠিক আছে এবার এসে আমরা ভেরিয়েবল নিই ঠিক আছে তো এখন আমরা জাভাস্ক্রিপ্টে যে কাজটা করব ঠিক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা কাজটা কিন্তু কি ভেরিয়েবলের মাধ্যমে হবে এখন এসে আমরা ভেরিয়েবলটা কি ঠিক আছে ভেরিয়েবলটা হচ্ছে মূলত ডাটা স্টোর করে যে ঠিক আছে আপনি এখানে যে লেখাগুলো নিতেছি ঠিক আছে এই লেখাগুলো কি করতে হবে কোনো না কোনো জায়গায় কি করতে হবে স্টোর করতে হবে ঠিক আছে এখন স্টোর করার মাধ্যমে আপনাকে কি করতে হবে একটা ওয়ার্ডের ভিতরে বা একটা লেখার ভিতরে আপনাকে স্টোর করতে হবে ঠিক আছে স্টোর করে রাখতে হবে ধরেন যেভাবে আমি আইডিটা লিখতেছি ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল দিব ঠিক আছে ধরেন ডেমো নামে একটা ভেরিয়েবল নিয়ে ঠিক আছে এটার ভিতরে আমি বলে দিতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ঠিক আছে তারপর কোটেশনের ভিতরে আমি আইডিটাকে এখন কল করতে পারি ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে কি আমার ভেরিয়েবল একটা নাম ঠিক আছে এটা যদি দিই তাহলে কি আইডির ভিতরে এখন আমি যা লিখব ঠিক আছে কারণ এখানে আমি যা লিখবো ওই পুরো লেখাটাই কি থাকবে আমার এটার ভিতরে চলে আসবে বুঝেছে এখন জাভাস্ক্রিপ্ট যখন এরকম ভেরিয়েবল নিতে হয় ঠিক আছে এটা নেওয়ার জন্য আপনাকে কয়টা লিখতে হবে সাধারণত আগে যা এটা ব্যবহার হতো এটা হচ্ছে বার ঠিক আছে আপনাকে প্রতিটা ভেরিয়েবল নেওয়ার আগে কি লিখতে হবে বার লিখতে হবে ঠিক আছে বার লিখে এখন দেখেন আমার আইডিটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে এখন আইডির ভিতরে আমি একটা লেখা রাখি কারণ হ্যালো লেখাটা রাখি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি আমার নামটাই রাখি ঠিক আছে এখন দেখেন এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট দিই ডকুমেন্ট ডট আচ্ছা এখন আমি ডকুমেন্ট ডট রাইটে যে ভেরিয়েবলটা নিছি ঠিক আছে শুধু এই ভেরিয়েবলটাকে আমি এখানে কল করে দিব বুঝেছে এটা কিন্তু স্ট্রিং না ঠিক আছে আমার ভেরিয়েবলটা কিন্তু এখানে কি আর না স্ট্রিং না ঠিক আছে ধরুন আমি এখানে একটা s2 নিয়ে ঠিক আছে একটা লেখা নিলাম ঠিক আছে এখন ভেরিয়েবলের কাজ হচ্ছে এটা না এটা তো প্রথমে নিছি আমি যদি s2 এর ভিতরে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমি ইনার HTML দিয়ে লিখব ঠিক আছে এখন আমি বলতেছি ভেরিয়েবলের কাজ হচ্ছে কি ডাটাকে স্টোর করা ঠিক আছে কারণ এখানে আমি কি s2 এর ভিতরে কিছু ডাটা স্টোর রাখলাম যেমন আমি আমার নামটা রাখলাম ঠিক আছে স্টোর করে রাখলাম এখন এটাকে একটা আইডি দিয়ে কল করছি ঠিক আছে এখন আমি চাইতেছি ডেমো নামে একটা লেখা নিয়ে ঠিক আছে এই ডেমোর ভিতরে এই পুরো লেখাটাকে আমি এখানে স্টোর করতেছি মানে পুরো লেখাটাই কি করতেছি আমি এখন এই ডেমোর ভিতরে নিয়ে আসতেছি বুঝাচ্ছে পার দিয়ে বুঝাচ্ছি এটা কি ভেরিয়েবল ঠিক আছে পার দিয়ে বুঝাচ্ছি এটা ভেরিয়েবল আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি আমি এটাকে দৌড়ছি ঠিক আছে এটাকে এই আইডিটা দিয়ে আমি এটাকে দৌড়ছি এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইটের কাজ হচ্ছে কি প্রিন্ট করা ঠিক আছে যেন আউটপুট দেখতে পাই এখন দেখেন আউটপুটে কিন্তু আমি আর কি করি নাই ডট ইনার HTML দিই নাই ঠিক আছে আমি ডাইরেক্টলি কি করতেছি এই ভেরিয়েবলটাকে কল করতেছি ঠিক আছে যখনই দেখেন আমি এই ভেরিয়েবলটাকে কল করতেছি তখন সে কাকে পাইতেছে আমার নামটা পাইতেছে ঠিক আছে আচ্ছা আমি যদি নামটা চেঞ্জ করে দিই
এখানে আমি সোহাগ হোসেনটা চেঞ্জ করে দিই, কারণ আমি শুধু হাইটেক লিখলাম, ঠিক আছে। এখন দেখেন, ঠিক আছে, সে কাকে পাইছে এখানে, হাইটেক কে পাইছে, বুঝে আসছে। আমি কি করছি, এই ভেরিয়েবলটা নিয়ে একটা নাম নিয়ে, ঠিক আছে, একটা ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে, এই পুরো লেখাটাকে এখানে এই ছোট এই লেখাটার মাধ্যমে নিয়ে আসছে, ভিতরে নিয়ে আসছে, ঠিক আছে। আর এই ভেরিয়েবলটাকে কল করছে কি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে, যেন সে কি করে, এখানে শো করে, ঠিক আছে। আর যদি আমি অ্যালার্ট হিসেবে শো করতে চাই লেখাটাকে, তাহলে কি দিব, এখানে আমি অ্যালার্ট দিব। আর কনসোলে শো করতে চাইলে কনসোল ডট লগ, বুঝে আসছে ভেরিয়েবলের কাজটা। এখন এটা হচ্ছে বার, বার লেখাটা আমরা আগে ইউজ করতাম, ঠিক আছে, আগের যে ভার্সনগুলোতে ওইগুলোতে সবাই বারটা ইউজ করতো, কিন্তু এখন যে বর্তমান যেটা হয়, ঠিক আছে, এখন বর্তমানে দেখেন, আগে হচ্ছে কি এখানে চার ভাবে দেখাচ্ছে, একটা হচ্ছে কি আগে যেভাবে করতাম ওটা হচ্ছে বার লিখে আমরা সকলে ইউজ করতাম, ঠিক আছে, বার লিখে যেভাবে দেখাচ্ছি, ধরেন এইভাবে, যেমন একটা যদি আমি ডেমো দেখাই, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কেটে দিই, সেটাকে কেটে আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। তারপর ধরুন আমি এতটুকু অংশ কমেন্ট আউট করে দিই, আমি নিচে আসি, খেয়াল করুন, আমি বার ভেরিয়েবল, ঠিক আছে, হ্যাঁ, ওইখানে আরেকটা ট্যাগ নিতে হবে আপনাকে, ধরুন আরেকটা আইডি নিতে হবে, আপনি যেটা বলছেন, হ্যাঁ। ধরুন এখানে আমি h2 একটা নিলাম, ঠিক আছে, ধরুন লরেমের 5 ওয়ার্ড রাখলাম, ঠিক আছে। এখন h2 টাকে কল করার জন্য আমি কি করতে হবে, এখানে আরেকটা আইডি নিতে হবে, ঠিক আছে। ধরুন এখানে আমি ডেমো 1 নিলাম, ঠিক আছে। এখন এখানে আসি আমি বার হিসেবে আরেকটা নিতে পারি, বার, হ্যাঁ। ধরেন এখানে ডেমো ভেরিয়েবল, এটার নামও কিন্তু আলাদা হইতে হবে, ঠিক আছে। এখন ভেরিয়েবলের নামটাই তো আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে। ধরেন এখানে আমি ডেমো জায়গায় না দিয়ে, ধরেন এখানে একটা ভেরিয়েবল নাম দিলাম নেম, ঠিক আছে, দিয়ে ইকুয়াল টু এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর কোটেশন দিয়ে এবার এটাকে আমি এখানে কল করে দিব, ঠিক আছে। তারপর কোল দিয়ে এটাকে শেষ করলাম, বুঝে আসছে। এখন এটা কোল হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে প্রিন্ট করি, এটাকে ডুপ্লিকেট করে যদি এখানে আমি নেমটাকে কল করে দিই, নেমটাকে আমি কল করে দিলাম, ঠিক আছে। নেমটাকে কল করার পরে এখন থেকে এটা চলে আসছে, বুঝে আসছে এটা। সেটা কমেন্ট আমি সরাই দিই, এগুলোতে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করি সবগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন এখানে, ধরুন আমরা পার্ট দিয়ে প্রথম ভেরিয়েবল দিয়ে একটা x নিলাম, ঠিক আছে। এখন x এর মান এখানে দিলাম আমরা 10, ঠিক আছে। আবার ধরেন ভেরিয়েবল আরেকটা নিলাম, নিয়ে এখানে y দিলাম, y এর মান দিলাম আমরা 20, ঠিক আছে। এখন দেখেন স্ট্রিং কিন্তু এখানে আমরা লিখতেছি না, এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু লিখতেছি, ঠিক আছে। আপনি যখন সংখ্যা ভ্যালু লিখবেন তখন কিন্তু আপনার স্ট্রিং এর প্রয়োজন হয় না, ঠিক আছে। আর যদি না চাইতেছেন আপনি কি দুইটা ভ্যালুকে শো করাবেন, ঠিক আছে। ধরেন এখানে 10ই শো করবে, ধরেন আমি আরেকটা লেখা বলতেছি, যেটা বলতে চাইতেছি আমি বার, এখানে একটা ক্যালকুলেশন হবে, ধরেন z নামে ভেরিয়েবলের ভিতরে একটা ক্যালকুলেশন হবে, ওটা হবে x প্লাস y, ঠিক আছে, বুঝেছে। মানে x এর ভ্যালুটা আর y ভ্যালুটা কি করবে, সে যোগ করবে এখানে z এর ভিতরে, বুঝেছে। z ভ্যালুটা কি করবে, সে x এবং y টা কি করে নিবে, যোগ করে নিবে, ঠিক আছে। এখন যোগ ভ্যালুটা যদি আমি দেখতে হয়, তাহলে এখানে আমাকে কাকে কল করতে হবে, ডকুমেন্ট ডট রাইট। মানে যদি আমাকে এই যোগ ভ্যালুটা দেখতে হয়, তাহলে আমাকে ডকুমেন্ট ডট রাইটে কাকে প্রিন্ট করতে হবে, z কে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই z টাকে আমি শুধু এখানে লিখে দিব, ঠিক আছে। এখন দেখেন তাহলে যে ক্যালকুলেশনটা করে নিব, ঠিক আছে, 30 হয়ে গেছে, বুঝে আসছে এটা। এখন যদি এটাকে আমি স্ট্রিং দিতাম, ধরেন এটাকে যদি আমি স্ট্রিং দিই, আর এটাকে যদি আমি, আচ্ছা এটাকে স্ট্রিং ছাড়া রাখি বা স্ট্রিং দিয়ে দিই, ঠিক আছে। এখন দেখেন যদি আমি স্ট্রিং দিয়ে দিই, তাহলে এখন কত শো করবে এখানে, হ্যাঁ দুইটা একসাথে শো হবে, ঠিক আছে। দেখেন বুঝে আসছে স্ট্রিং আর এমনি ভ্যালুর কথা, বুঝে আসছে। এখানে এমনি ভ্যালু যদি আপনি লেখেন, তাহলে সে কি করে নিবে, এখানে যোগটা করে নিবে, ঠিক আছে। এমনি ভ্যালু লিখলে সে কি করে নেয়, যোগ করে নেয় বা বিয়োগ, আপনি যেটাই দেন ওটাই করে নেয়, ঠিক আছে।
আর যদি আপনি কি করে দেন স্ট্রিং দিয়ে দেন তাহলে কিন্তু সে আর কি ওটাকেই শো করাবে, ঠিক আছে। তো আপনি এখানে যে আমরা বার দিয়ে জেড ভ্যারিয়েবলের ভিতরে যেটা লিখছি এটা কিন্তু আপনি ডকুমেন্ট ডট রাইটের ভিতরে লিখতে পারতেন, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইটের ভিতরে আপনি এখানে বলে দিতে পারতেন কি x প্লাস ওয়াই, বুঝেছে, x প্লাস ওয়াই দিয়ে দিলেও কিন্তু এটা কি ক্যালকুলেশনটা করে নিবে, বুঝেছে। আচ্ছা এখন আসি এটা বার নিয়ে আমরা ইউজ করলাম, তারপরে দেখেন এখানে আরো কয়েকটা নিয়ম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে লেট, ঠিক আছে, এটা হচ্ছে বার নিয়ে ইউজ করা হয়, যেমন আমরা দেখেন দেখি एग्जांपल। আচ্ছা एग्जांपल আমরা দেখছি, ঠিক আছে। তারপর আসি আমরা লেট নিয়ে, ঠিক আছে। তো লেটও কিন্তু সেম একই কাজ করে, ঠিক আছে। বার দিয়ে আপনি যে কাজ করবেন লেট দিয়ে সেম একই কাজ করবে, ঠিক আছে। লেট a = ধরেন 30, ঠিক আছে। আবার লেট b = ধরেন আপনি দিলাম 40, ঠিক আছে। এখানে আমরা সেম ভাবে ডকুমেন্ট ডট রাইট আবার দিই, ডকুমেন্ট ডট রাইট ঠিক আছে। এখানে বলতেছি b মাইনাস a, বুঝেছে। এখন যদি আমি প্রিন্ট করাই একই কাজ, ঠিক আছে। 10 আসছে। এখন দেখেন দুইটা লেখা সে কি করছে একটা লাইনে শো করছে, তাই না। এটার জন্য আমাকে কি করতে হবে এখানে একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে। তো আমি উপরটাতে যদি ব্রেক দিই, এখানে দেখেন ব্রেক মানে হচ্ছে কি আমরা এস্টিমেটটাই কিভাবে দিতাম ব্রেক, বিয়ার ট্যাগের ভিতরে না, বিয়ার ট্যাগ মানে কি ব্রেক না, এস্টিমেলে বিয়ার ট্যাগ মানে ব্রেক না, মানে একদম গ্যাপ হবে এটা না, ঠিক আছে। তো এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু এরকম দেওয়া হয় না, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে আপনি এখানে দিতে পারেন কি এটাকে কোটেশন, মানে দুইটা লেখাকে যখন একসাথে করবেন, ঠিক আছে। যেমন আমি যদি দেখাই, আচ্ছা এটার আগে যদি আমি এখানে একটা एग्जांपल দিয়ে দেখাই, ঠিক আছে। ধরুন আমি আবার ডকুমেন্ট ডট রাইট লিখলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি স্ট্রিং হিসেবে এখানে ধরুন আমি সোহাগ হোসেন লেখাটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা অথবা এইভাবে না লেখা আমি এখানে দুইটা ভেরিয়েবল নেই, ঠিক আছে। বার নেম 1, ঠিক আছে। নেম 1 ইকুয়াল টু আমি দিলাম এখানে কি স্ট্রিং হিসেবে ধরুন আমি এখানে লিখলাম সোহাগ, ঠিক আছে। কোটেশন আবার বার নেম 2 ইকুয়াল টু এখানে দিলাম আমি হোসেন। এখন খেয়াল করেন এখন আমি এই দুইটা লেখাকে কিভাবে শো করব একসাথে একটা লাইনে, তাহলে কি করতে হবে আমাকে নেম 1 প্লাস নেম 2 দিতে হবে না প্রিন্টে। আচ্ছা ডকুমেন্ট ডট রাইট আসে, এখন আমি কি করে দিব এখানে নেম 1 প্লাস কি, যদি প্লাস না দিই এমনিতে লিখি এভাবে এগুলো দুইটা, যদি আমি এটা না দিই, আচ্ছা এটাকে আমি কমেন্ট আউট রাখি, ডকুমেন্ট রাইট থাকলে মানে শুধু ভিতরে ইয়া না দরকার ভিতরে মানে বাইরের নেমগুলো না দিলে এভাবে এটা তো শো করবে না, না কারণ এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে বলতেছি এটা প্রিন্ট হবে, এখন কি প্রিন্ট হবে, ঠিক আছে। এটা তো আমাকে বলতে হবে তাই না, এখানে কি প্রিন্ট হবে আমি এখানে বলে দিতে হবে যে ভেরিয়েবল এটা সাথে এটা দুইটা কি হবে প্লাস হবে, মানে দুইটা যুক্ত হয়ে প্রিন্ট হবে, ঠিক আছে। এটার জন্য আমি কি করতে পারি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, ঠিক আছে। কারণ এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখানে ফুল নেম লিখতে পারি, ফুল নেম নিয়ে, ঠিক আছে। এখানে আমি ভেরিয়েবল দুইটাকে একসাথে করে দিতে পারি, নেম 1 প্লাস নেম 2, বুঝেছে। দুইটাকে একসাথে করে দিতে পারি, মানে এটা আর এটা কি করবে সে একসাথে প্রিন্ট করবে। এখন যদি আমি ফুল নেমটাকে প্রিন্ট করে দিই, মানে ডকুমেন্ট ডট রাইটে দিয়ে দিই, তাহলে এখন দেখেন ফুল নেমটা শো করছে, বুঝেছে। অথবা যদি আমি এখানে 3 নম্বরের ভেরিয়েবলটা যদি না ধরি, ঠিক আছে, আমি যদি ডাইরেক্ট এখানেই বলে দিই যে নেম 1 এর সাথে কি করবে সে নেম 2 কে প্রিন্ট করবে, বুঝেছে। নেম 1 এর সাথে নেম 2 কে কি করবে সে প্রিন্ট করবে, তাহলে দেখেন সে প্রিন্ট করছে, বুঝেছে। হ্যাঁ এটাই বলতেছি। আচ্ছা এখন দেখেন দুইটা ভেরিয়েবল কিন্তু আমরা একসাথে করার জন্য এখানে কি করতেছি প্লাস সাইনটা ব্যবহার করতেছি, বুঝেছে। এখানে কিন্তু প্লাস সাইন ব্যবহার করা হবে অথবা কমা সাইন ব্যবহার করা হবে, কমা, বুঝেছে। দুইটাকে একসাথে করার জন্য প্লাস অথবা কি কমা, আমি যদি কমা ব্যবহার করে থাকি তাহলে দেখেন সেম একই কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু কি করতে হবে আমার দুইটা লেখার মাঝখানে কি প্রয়োজন এখানে একটা গ্যাপের প্রয়োজন, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব এখানে প্লাস প্লাস দিয়ে এখানে ডাবল কোটেশনের ভিতরে, ঠিক আছে, আমাকে একটা বিআর ট্যাগ দিয়ে দিতে হবে, বুঝাচ্ছে। বিআর ট্যাগ দিতে হবে এখানে এবং এখানেও প্লাস চিহ্ন দিয়ে এটা করতে হবে, এই জিনিসটা বুঝে আসছে।
জিনিসটা বুঝে আসছে? আচ্ছা এখানে তো একটা ব্রেক হয়ে যাবে, আমরা ব্রেক না, এখানে একটা স্পেস দিয়ে দিব। আমাদের প্রয়োজন কি একটা স্পেস, তাই না? সর্বস্থানের মাঝখানে কি প্রয়োজন? একটা স্পেস প্রয়োজন, তাই না? এখানে কি করছে, এখানে ডাবল কোটেশনের ভিতরে মানে স্ট্রিং এর ভিতরে একটা কি দিয়েছি, স্পেস দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন যদি আমি সেভ করি, এখানে যদি আমি রিলোড করি, এখন দেখেন একটা স্পেস হয়ে গেছে, বুঝে আসছে? নিচে মানে এই লাইন থেকে নিচে নামার মানে কি আমার একটা ব্রেকের প্রয়োজন, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে, আমাকে একটা ব্রেক দিতে হবে, বুঝে আসছে? যেমন এই দুইটা লাইনে ধরেন এই লাইনের পরে আমার ব্রেক হবে, ঠিক আছে? এই 10 আর 20 যোগ করার পরে মানে 30 এর পরে কি হবে, আমার একটা ব্রেক হবে, ঠিক আছে? তাহলে এখানে আসে আমি কি করতে পারি, প্লাস প্লাস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কি করে দিতে পারি, বিয়ার ট্যাগটাকে দিয়ে দিতে পারি, বুঝে আসছে? এখন দেখেন তাহলে ব্রেক করে নিছি, বুঝে আসছে? এখন পরে লেখাটাকেও যদি চাই তাহলে কি সেম একই কাজ করতে হবে আমাকে। এখানে এর সাথে কি করবে, সে প্লাস হিসাবে নিবে, অথবা এখানে আমি কমা ইউজ করতে পারি, বুঝে আসছে? প্লাসের যে কাজ কমারও কি সেম একই কাজ, ঠিক আছে? এখানে যদি আমি বিয়ার ট্যাগ দিয়ে দিই, ঠিক আছে, ব্রেকটা সে করে নিচ্ছে, বুঝে আসছে? আপনি প্লাস নিয়ে যে কাজটা করবেন, বিয়ার নিয়েও সেম একই কাজটা করবেন, বুঝে আসছে? আচ্ছা এটা গেল আমাদের কি বার ভেরিয়েবল, লেট ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন আমি আরো কয়েকটা দিলাম, ঠিক আছে? দিয়ে দেখেন আমি এখানে স্পেস দিই, দেখেন সে কয়টা পাইতেছে, একটাই পাইতেছে, ঠিক আছে? যে আমার এরকম আরো কয়েকটা প্রয়োজন, কারণ এখানে একটা রাখলাম, তাহলে এখানে আমাকে আবার কি করতে হবে, প্লাস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা পাইতেছে না, এটা একটাই পাইতেছে, ও এখানে আমি গিয়ে করে নিই প্লাস দিই, না এটা একটাই পাইতেছে। আচ্ছা আচ্ছা এরকম কাজ আমাদের কমই হয়, ঠিক আছে? এরকম কাজ আমাদের তেমন হবে না, আমাদের কাজটা পুরোপুরি কি এখানে যা থাকবে আমরা আইডি হিসেবে ধরে তাকে ওটাকে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল আমাদের কি বার গেল, লেট গেল, ঠিক আছে? দুইটা ভেরিয়েবল গেল। আরেকটা হচ্ছে আমাদের কনস, ঠিক আছে? কনস, ঠিক আছে, এই ভেরিয়েবলটা। আচ্ছা এই ভেরিয়েবলটার মানটা হবে নির্দিষ্ট একটা মান, ঠিক আছে? আমরা এই দুইটা ভেরিয়েবল কি যে কোনো সময় ইউজ করতে পারি, ঠিক আছে? বার ভেরিয়েবলটা আগে ইউজ করা হইতো সাধারণত, ঠিক আছে? এটা দিয়ে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর লেট ভেরিয়েবলটা হচ্ছে বর্তমানে যেটা ব্যবহার হয়। হ্যাঁ বারের যে কাজ লেটেরও এক কাজ, তবে কনস্টের কাজ হচ্ছে মানটা নির্দিষ্ট মান, ঠিক আছে? লেটের মানটাও কিন্তু চেঞ্জ হয়, বারের মানটাও চেঞ্জ হয়, কিন্তু কনস্টের মানটা চেঞ্জ হবে না। যেমন পাই, পায়ের মান কি চেঞ্জ হয় কখনো? না, ঠিক আছে? 3.1416 না পায়ের মান, এটা এরকম মান যেগুলা, ঠিক আছে, মানে নির্দিষ্ট মান, ঠিক আছে? কি ধরুন আপনি ফাই কে কল করবেন, তাহলে কনস্ট দিয়ে তার ফাইটাকে কল করতে হবে, মানে যে মানটা আপনার কি হবে নির্দিষ্ট কোনো মান হবে, ওই মানটাকে সবসময় আপনি কি দিয়ে কল করবেন, কনস্ট দিয়ে, ঠিক আছে? ওইটাকে আর বার অথবা লেট দিয়ে কল করার প্রয়োজন নেই, ঠিক আছে? আর ওই দুইটার কাজ আপনি এখান থেকে যেটা ইউজ করেন সমস্যা নেই, বুঝেছে? আপনি যেটা ইউজ করেন ওইটাই আপনার জন্য বেটার। তবে এগুলা আপাতত এগুলো হচ্ছে আপডেট, ঠিক আছে? ধরেন আপনার যদি এসইও করা হয় কোনো কিছুতে র্যাঙ্কিং এ, ঠিক আছে, দেখা হয়, তাহলে কিন্তু এই ভ্যালুগুলো সব থেকে বেশি ব্যবহার করা, ঠিক আছে? আর ওটা হচ্ছে বার ইউজটা করা হয় আগের নিয়ম। হ্যাঁ তার মানে কি এটা চেঞ্জ হইতে পারে, দেখেন লেটের ভ্যালুটা টোটাল দিছে বলতে এটা হচ্ছে ভেরিয়েবল, টোটালটা হচ্ছে কি একটা ভেরিয়েবল। আর প্রাইস 1 মানে হচ্ছে এটা এই 5টাকে কল করছে, আর প্লাস দিয়ে প্রাইস 2 মানে হচ্ছে 6টাকে কল করছে, ঠিক আছে? আর কনস দিয়ে বলছে কি 5টা নির্দিষ্ট মান আর এটা 6টাও কি নির্দিষ্ট মান, কিন্তু এটা কি নির্দিষ্ট, লেটের মান টোটালটা কিন্তু নির্দিষ্ট মান, ঠিক আছে? এই দুইটা যোগ করে নিয়ে বেশি, ঠিক আছে? এখন এটা যদি আমরা দেখি, দেখেন এখানে কি করে নিছে, সে 5 আর 6 যোগ করে কত করে নিছে, 11 করে নিছে, বুঝেছ এটা? ক্লিয়ার এতটুকু? আচ্ছা এতটুকু একটু প্র্যাকটিস করো। আচ্ছা এই সবগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি এখানে আমি দেখি, আচ্ছা এখানে আমার কোনো ভেরিয়েবল কোনো প্রোগ্রাম নাই, ঠিক আছে? তো আপনি যেটা করছেন ওইটা ছিল কি, কারণ বার নেম সেই না, নেম সি ইকুয়াল টু কি স্ট্রিং এর ভিতরে হাইটেক, ঠিক আছে? আবার বার নেম ফোর ইকুয়াল টু স্ট্রিং এর ভিতরে কি আইটি ইনস্টিটিউট,
ঠিক আছে। তো এখন যেটা নেওয়া হয়েছে বার নিয়ে একটা ফুল নেম ভেরিয়েবল নেওয়া হয়েছে, ঠিক আছে। ফুল নেম এটা ইচ্ছা, নিজের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমরা ভেরিয়েবল গুলো লেখার সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ভেরিয়েবল গুলাকে আমাদের সবগুলা কিন্তু একসাথে লিখতে হবে, ঠিক আছে। ভেরিয়েবল লেখার শুরুতে আমি কখনো ইউজ করতে পারবো না, যেমন দেখেন এদিকে খেয়াল করেন, আন্ডারস্কোর, ঠিক আছে, হ্যাশ, ডলার সাইন, পার্সেন্ট, এগুলো কখনো আমি ভেরিয়েবল ইউজ করার শুরুতে আমি এগুলো লিখতে পারবো না, ঠিক আছে। আমি যদি ভেরিয়েবল লেখা শুরু করতে হয় তাহলে আমার সবাই আন্ডারস্কোর দিয়ে আমি শুরু করতে পারবো, ঠিক আছে। একটা ভেরিয়েবলকে শুরু করতে পারবো আন্ডারস্কোর দিয়ে, অথবা কি ছোট হাতের লেটার দিয়ে, অথবা বড় হাতের লেটার দিয়ে, ঠিক আছে। এগুলোর মাঝখানে পর আবার আমি 1 2 3 4 এগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। আবার ইচ্ছা করলে কি করতে পারবো, যেমন আমি একটা ভেরিয়েবল লিখতে পারি, ধরেন ছোট হাতের দিয়ে এস দিলাম, তারপর আন্ডারস্কোর ইউজ করতে পারবো, তারপর 1 2 এভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে ভেরিয়েবলটা যেমন এখানে ফুল নেমটা আমরা এভাবে লিখতে পারি, ফুল তারপর আন্ডারস্কোর তারপর নেম, বুঝেছে। তবে এটা যদি আলাদা করি আমি এখানে এভাবে যদি আমি লিখি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দুইটা ভেরিয়েবল হবে, বুঝে আসছে। কখনো দুইটা ভেরিয়েবল করা যাবে, ঠিক আছে। এগুলাকে একসাথে রাখতে হবে। তো এটার জন্য আমরা ইচ্ছা করলে ক্যামেল কেসটা ব্যবহার করতে পারি এভাবে, ঠিক আছে। ক্যামেল কেস ব্যবহার করতে পারি, অথবা কি এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, বুঝে আসছে। অথবা কি করতে পারি, এখানে আমি কি 1 2 3 4 এভাবে দিতে পারি, বুঝে আসছে। এটা যেভাবে ইচ্ছে এভাবে আমি ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে ফুল নেম দিয়ে, ঠিক আছে, ফুল নেমের ভিতরে আমি কি করতেছি, এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা একসাথে করে দিতেছি, বুঝে আসছে। তো ভেরিয়েবল নাম্বার 3 নেম 3 যেটা, এটাকে একসাথে করে এখানে প্লাস, ঠিক আছে। তো প্লাসের পরে ভেরিয়েবল নাম্বার 4, ঠিক আছে। তো এখন যদি এটাকে আমি কোনটা এটা 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 ইচ্ছা ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি এখানে আসি আমি ডকুমেন্ট ডট রাইট করি, ঠিক আছে। এখন ডকুমেন্ট ডট রাইটে আসি, এখানে আমি কি প্রিন্ট করব, ফুল নেমটা, ঠিক আছে। যদি এখানে আমি ফুল নেমটা প্রিন্ট করি তাহলে কিন্তু এটাও প্রিন্ট হইতেছে, আবার এটাও প্রিন্ট হইতেছে, ঠিক আছে। এখন ফুল নেমটা আমি এখানে প্রিন্ট করি, হ্যাঁ ওইটা লিখলেও হয়, ঠিক আছে। আচ্ছা এখানে আসি, এখন আমি ফুল নেমটা প্রিন্ট করি, তাহলে এটা কিন্তু প্রিন্ট করে গেছে। তবে এখানে খেয়াল করেন, এখানে হাইটেকের পর একটা স্পেস নাই কিন্তু, ঠিক আছে। এখন স্পেসটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে না, আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে, ঠিক আছে। একটা প্লাস, তারপর এখানে ডাবল কোটেশন, এটার মাঝখানে কি একটা স্পেস। এখন যদি আমি দিই, এখন হয়ে গেছে, বুঝেছে। এটা আপনি ব্র্যাকেটের ভিতরে ইউজ করতে পারেন, অথবা কি ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ব্র্যাকেটগুলো কেটে দিই, ঠিক আছে। ব্র্যাকেট কেটে দিয়ে যদি এটা আমি রিলোড করি তাহলে কিন্তু এটা বুঝেছে। তবে ভেরিয়েবল ক্রিয়েট করার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে, বুঝেছে।